This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শ্রমিক দা আস্তিনের সবকটা তাসই আমরা দেখলাম বিজেপি এই লোকসভা নির্বাচনের মুখে খেলে দিয়েছে, কোনোটাই বাকি নেই। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে একদম ইলেকশন ঘোষণার আগে সিএএ কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি জারি, এরপরও মেরুকরণের কথা বলতে হচ্ছে, এরপরও আপনাদের রামে ভরসা করতে হচ্ছে। 10 বছরের কাজ যদি ট্রেলার হয় তাহলে তো প্রশ্নটা জাগবে যে শুধুমাত্র ট্রেলার দেখাতে পারলেন এই 10 বছরে। বিকাশ, যে বিকাশের কথা বলে 2014-এ নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই বিকাশ কোথায়? বিকাশকে দেখা যাচ্ছে চোখে? দেখুন, নির্বাচনে একটা রণকৌশল থাকে। কোন রাজনৈতিক দলের রণকৌশল কি হবে সেটা কোনো স্টুডিওর ফ্লোরে ঠিক করা হবে না। তবে এটা আমার মনে হলো ঠিকই যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে প্রতিভাবান নাট্যকার শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু অবশ্যই হাতে একটা কম্বল নিয়ে নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করবেন। শীত এক মাকে যায় না ঠিকই, কিন্তু এটা জুন মাসে কম্বল কেন? বর্ষা তখন আশি করছে, শুরুই হয়েছে, গরমই থাকবে। শুরুই হয়েছে শীত দিয়ে। চেতনার রঙে উনি রাঙিয়ে তুলেছেন। উনি একদম সৃজনশীল মানুষ। সুন্দরকে স্বীকার করতে হয় যা কিছু সুন্দর তাই দিয়ে। এখন প্রশ্ন হলো যে আমরা কি করতে পেরেছি সেটা মানুষের জানা, কি করতে পারিনি সেটাও মানুষ জানেন। যে রাম মন্দিরের কথা বলছেন এটা আমাদের ঘোষিত অবস্থান। যে সিএর কথা বলছেন সেটা আমরা বলেছি ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং উপর বাংলা থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে, জৈন বৌদ্ধ খ্রিস্টানদের স্বার্থে সেটা কার্যকর করবার প্রয়োজন। আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি, জনসংঘের সময় থেকে সেটা বাস্তবায়িত হয়েছে। আস্তিনে কোনো তাস নিয়ে নির্বাচন জেতা যায় না। আমরা যা কিছু করেছি সেটা আমরা দীর্ঘদিন মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি এবং সেই সমর্থন নিয়েই আমরা সরকারে এসেছি। তৃণমূল কংগ্রেস আজকে পিনারাই বিজয়ের কথা তুলছে, কমফোর্টেবল আনকমফোর্টেবল এই বিচার করছে। কিন্তু 2019 সালে এই স্টুডিওর ফ্লোরেই তোমার উপস্থিতিতে আমি শুনেছিলাম 2019 বিজেপি ফিনিশ 42-42। পশ্চিমবঙ্গের মানুষ সেই ঔদ্ধত্যের জবাব দিয়েছিলেন এবং আমি বিশ্বাস করি যে জোট রাজনীতির কথা বলছেন, সেই জোট রাজনীতির অবস্থানই তো ঠিক নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10 দিন আগে বলে, 10 দিন হবে না, 3-7 আগে বললেন এই ভোটটা আমাদের ভোট নয়, আমাদের ভোট 2026 সালে। তিনি বললেন আমি ভোটের পরে জোটটা বুঝে নেব। এখানেও তিনি থেমে থাকেননি। অতীতে বলেছিলেন কংগ্রেস 40টা আসন পাবে না, এখন আবার কংগ্রেস এর পাশে দাঁড়ানোর একটা বার্তা দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে 466টি আসনে তথাকথিত জোট আমরা দেখেছিলাম, একটা নেট প্র্যাকটিস দেখেছিলাম, সেখানে তারা অংশগ্রহণ করেছিলেন 466। সেখানে 233 মানে একদম 50% আসনে একের বিরুদ্ধে অন্য প্রার্থী আছে। ভারতবর্ষের বড় আরেকটি জাতীয় দল কংগ্রেস 285টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 80টি আসনে কংগ্রেসের বিরুদ্ধে 280টি আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী আছে। সুতরাং সার্বিকভাবে এই নির্বাচনে কোনো জোট নেই, আর আমাদের আস্তিনে কোনো তাস নেই। আমরা যা কিছু করেছি সেটা মানুষের সামনে করেছি। যে ধর্মীয় মেরুকরণের কথা বলছেন, তাহলে আমার দেশের মাটিতে যদি কেউ দাঁড়িয়ে বলেন আমি গর্ব করে বলি আমি মুসলমান, তাহলে অন্যতে একজন দাঁড়িয়ে যদি কেউ বলে গর্ব করে বলো আমি হিন্দু, এটা বিভাজন নয়। মনে রাখতে হবে এই দেশটা ধর্মের উপরে ভিত্তি করেই ভাগ করা হয়েছিল এবং যারা সেই ভাগটাকে তখন মেনে নিয়েছিলেন, যারা মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা বলেছিলেন এবং ওল্ড মেন ওয়্যার ইন হারি, যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় বা গদিতে বসার তাড়াতাড়ির জন্য প্রয়োজন একটা সিভিল ওয়ার হতে পারত কিন্তু দেশটাকে এক রাখা যেত, তারা সেটাকে মেনে নিয়েছিলেন। আজকে আর নতুন করে এই প্রজন্মের সামনে হয় বিতর্কটা নিয়ে আসতে হয় পুরোপুরি, তার জন্য আলোচনা সভা করতে হয়, আর না হলে এই ভোট যেটা হচ্ছে এই ভোট দেখুন সরাসরি পশ্চিমবঙ্গের মানুষ একটা রাজনীতির গতিমুখ ঠিক করে দিয়েছেন 2021 সালে। যে তৃণমূল আর বিজেপি সেই বাইনারিটা ভেঙেছিল সাগরদিঘিতে। সাগরদিঘিতে আমরা বলেছিলাম এটা তৃণমূলের পরাজয়। মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরীরা বলেছিলেন না আমাদের সন্তান লাভ হয়েছে, এটা আমাদের জয়। তা আমরা দেখলাম তারা যখন দুজনে মিলে, সেলিম দা একদিকে মেনু ঠিক করতে বেরিয়ে পড়লেন আর অধীর চৌধুরী একদিকে ভেনু ঠিক করতে বেরিয়ে পড়লেন, তখন ছেলেটা হামাগুড়ি দিয়ে হঠাৎ উল্টো দিকের বাড়ির মধ্যে চলে গেল, মানে ঢুকে পড়লো। তো এই পরিস্থিতির পরে যখন আরেকটা নির্বাচন দেখলাম, সেই নির্বাচনটা হলো ধূপগুড়ির উপনির্বাচন। সেই ধূপগুড়ির উপনির্বাচনেও মানুষ
একটা বাইনারি সেট করে দিয়েছে। মূলত সেই বাইনারির ওপরেই পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। আর এটা তো সারা দেশের নির্বাচন, সরকার গড়ার নির্বাচন। আর আমি এটাও জানি যে যেগুলো প্রতিহিংসার কথা বলা হচ্ছেন, যারা প্রতিহিংসার কথা বলছেন, ন্যাশনাল হেরাল্ড কেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বেলে আছেন। অভিযোগ করেছেন কারা? অভিযোগ করেছে দিল্লির প্রতিষ্ঠিত কংগ্রেসীরা। লালু প্রসাদ যাদব কেন্দ্রের সরকারে বিজেপি ছিল না, জেলে গিয়েছিলেন। জয়ললিতা জেলে গিয়েছিলেন, বিজেপি ছিল না, বিজেপির হস্তক্ষেপ ছিল না। বিছানা থেকে স্ত্রীর সঙ্গে ঘুমন্ত অবস্থায় ছিলেন, করুণানিধিকে তুলে নিয়ে যাওয়া হয়, বিজেপি ছিল না। শুধু একটা কথা বলে আমি শেষ করব, যেদিন লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডক্টর উপেন বিশ্বাস, সেদিন তিনি সারা ভারতবর্ষে হিরো ওয়ার্কশিপ পেয়েছিলেন। এবং বাঙালি বলে অনেকে আমরা গর্ব করতাম যে উপেন বিশ্বাস আমাদের একটা পথ দেখিয়েছেন। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তৃণমূল তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করালো। প্রতিদ্বন্দ্বিতা করানোর পর তাকে মন্ত্রী বানালো। আর আজকে যে লালু প্রসাদের দুর্নীতির বিরুদ্ধে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছিল, দিল্লিতে গিয়ে দেখলাম লালু প্রসাদ যাদব, যিনি তাকেই মনে হয় পায়ে হাত দিয়ে প্রণাম করে, মানে কি করে গরু মোষের খাবারটা হজম করতে পারা যায়, মানে সেই হজম শক্তিটা শেখবার জন্য তারা সেখানে চলে গেল। এগুলো সকলেই মানুষের জানা। নির্বাচন হয়েছে, আমরা সবাই সবাইয়ের মতো কথা বলেছি, রং বেরঙের পতাকা নিয়ে দাঁড়িয়েছি। মানুষ যেটা করবেন সেটা মেনে নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।